স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামীকাল প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা সফর করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে নতুন প্রাণ চাঞ্চল্য বন্যা কবলিত ৩ উপজেলায়। সফরের শুরুতে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও পুনর্বাসনের অংশ হিসেবে ঘর হস্তান্তর করবেন তিনি। প্রধানমন্ত্রী সফরকে ঘিরে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী। আমরা ফটিকছড়িবাসী গর্বিত। অত্যন্ত অল্প সময়ের মধ্যে ফটিকছড়ির বুকে যে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ফটিকছড়ি আগমন করছেন, এজন্য অনেক আনন্দিত এবং উৎফুল্লিত। এরপর ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারতের পর হাটহাজারী কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও মত বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে নানা ধরনের প্রস্তুতি। একটা বিগত বন্যায় আমাদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, ফলে ওনার আগমনে এখানে সবার মধ্যে একটা প্রাণচাঞ্চলতা ফিরে আসবে। ওনার একটি নির্বাচনী এলাকা চট্টগ্রাম ফটিকছড়ি নির্বাচন, শহীদ রাষ্ট্রপতি স্মৃতি বিজড়িত এই ফটিকছড়ি নির্বাচনী এলাকা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের যত প্রস্তুতি বা প্রিপারেশন যেটা আছে এটা আমরা নিয়ে এনেছি। তো আমাদের বস্তু তো অনেক লাগবে, যেগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য, এগুলো নিয়ে আমরা ব্যবস্থা করতেছি। বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে মিলবে নতুন আশার বার্তা। আগে বন্যা কবলিত মানুষকে ত্রাণ দেওয়া হতো, ত্রাণ সহায়তা দেওয়া হতো। প্রথমবার কোনো প্রধানমন্ত্রী সরকারের উদ্যোগে উনি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুরোপুরি পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। আবহাওয়া প্রতিকূলে থাকলেও প্রধানমন্ত্রীকে দেখতে লাখো মানুষে মুখর হবে চট্টগ্রামের ৩ উপজেলা, এমনটি মনে করছেন আয়োজক কমিটির সদস্যরা। সাকিব আল হাসান, আরটিভি। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব ৩৭তম এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ ভবনের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে সকাল ৯:১০টায় পৌঁছান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে তাকে স্বাগত জানান সংগঠনটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনটির নেতৃবৃন্দ। and body as well as the import. এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ডাক্তার হিপোক্রেটিসের এই গ্রন্থে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ভিতরে প্রবেশ করুন। and body as well as সংশোধন নাকি সংস্কার? সংবিধান ইস্যুতে সরকার এবং বিরোধী দলের বিতর্ক ধীরে ধীরে রূপ নিচ্ছে রাজনৈতিক বৈরিতায়। সংশোধন কমিটির প্রস্তাব প্রত্যাখ্যান করে মাঠের আন্দোলনের দিকে এগোচ্ছে বিরোধী দল। দুই দলের এমন বিপরীত অবস্থান জাতীয় ঐক্যের পথে বাধা হবে বলছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজের রিপোর্ট। সংসদের ভেতর কিংবা বাহিরে সংবিধান ইস্যু নিয়ে জলঘোলা হয়েছে অনেক। চলমান বিতর্কের মধ্যেই ৪ আগস্ট প্রথম বৈঠকে বসেছিল সংসদ গঠিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি। সরকার দলের বারবার আহ্বানের পরেও ওই বৈঠকে যোগ দেননি বিরোধী দল। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। বিরোধী দলের স্পষ্ট বার্তা, আংশিক সংশোধন নয়, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন নিশ্চিতে সংবিধানের মৌলিক সংস্কার চান তারা। যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানের রক্তের বিনিময়ে যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে। আমরা এই কমিটিতে শুধু সদস্য দিতে চাইনি তা না, ধারণাগতভাবে আমরা এই কমিটিটাই প্রত্যাখ্যান করেছি। সরকার যদি সংশোধনের চিন্তা বাদ দিয়ে ব্যাপক সংস্কারের উদ্দেশ্যে কোনো কমিটি গঠনের চিন্তা আবার পার্লামেন্টে প্রপোজ করে,
দেন অপোজিশন উইল ডিসাইড। কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দল ভুল পথে হাঁটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। বলছেন, সংলাপের বদলে অবস্থান আরো কঠোর হলে মতবিরোধ রাজনৈতিক সংকট তৈরি করবে। একটা সুযোগ তৈরি হয়েছিল কমিটি থেকে কথা বলা। কমিটির বাইরে গেলে তো আপনি কথাটা আর বলতে পারছেন না, রাজপথে থেকে যাচ্ছে। সরকার এবং বিরোধী দল সবাই মিলে পারস্পরিক কাজ করতো, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার একটা পরিণতি আসতো। তবে বিরোধী দল বলছে, সংকট থেকে উত্তরণের পথ একটাই, সংস্কারের পথে হাঁটা, অন্যথায় রাজপথের আন্দোলন। একদিকে গণভোট আর জুলাই সনদের মধ্যে ডিফারেন্স করে ফেলছে, আর একদিকে সংশোধন আর সংস্কার দুইটা কথা বলে কনফিউজ করে ফেলেছে। আমরা সরকারের এই শুভঙ্করের ফাঁকিটা জনগণকে জানাবো। সংবিধান বিশেষজ্ঞ শরীফ ভুইয়ার মতে, সংশোধনীর মাধ্যমে জুলাইয়ের সংস্কার হলে ভবিষ্যতে আদালত কর্তৃক বাতিলের ঝুঁকি বেশি। সংশোধনী অংশগ্রহণমূলক না হলে প্রশ্নের মুখে পড়তে পারে। একটা সংবিধানের ব্যাপক ধরনের সংস্কারে যেতে পারতাম জুলাই সনদের ভিত্তিতে, কিন্তু সেটা ওনারা না করে ওনারা সংশোধনের কথা বলছেন। তো সেখানেও আমি পুরোপুরি নিরাশাবাদী হতে চাই না। সংশোধনীর মাধ্যমে যদি সংস্কার করা হয় জুলাইয়ের, তাহলে এগুলো আদালত কর্তৃক বাতিল হওয়ার একটা ঝুঁকি আছে, যেটা হয়তো কিছুটা পরিহার করা যেত যদি এটা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হতো। সংবিধান সংশোধনের এই যাত্রা কতটা মসৃণ হবে তা নির্ভর করবে শেষ পর্যন্ত কতটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে সেই বাস্তবতার উপর। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর সাপ্তাহিক ছুটির দিনে ভিড় জমেছে জুলাই স্মৃতি জাদুঘরে। উদ্বোধনের পরদিন থেকেই 3টি স্লটে জাদুঘর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন সর্বোচ্চ 900 জনকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস জানতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই পরিবার, বন্ধু ও সহযোদ্ধাদের নিয়ে এসেছেন জাদুঘরে। ঘুরে ঘুরে দেখছেন আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী সহ বিভিন্ন স্মারক। এ বিষয়ে আরো জানাতে জুলাই জাদুঘর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, জাদুঘরে দর্শনার্থী কেমন দেখছেন, কি বলছেন আগতরা? জি ইরা, আপনি জানেন যে গতকালকে কিন্তু জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এখানে আমরা আজকে বিরোধী দলীয় যে জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এবং তার সাথে এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন এবং সার্জিস আলম এবং সংরক্ষিত নারী আসনের MP নুসরাত তাবাসসুম, তারা কিন্তু জুলাই জাদুঘর দেখতে আজকে এখানে এসেছেন সকাল 9টা থেকে এবং জনসাধারণের জন্য সকাল 11টা থেকে জুলাই জাদুঘর ওপেন করে দেওয়া হবে। বলতে তারা নির্দিষ্ট টিকিটের মাধ্যমে তারা এখানে প্রবেশ করতে পারবেন। এখন পর্যন্ত কিন্তু জাতীয় সংসদের বিরোধী দলীয় যে চিফ হুইপ নাহিদ ইসলাম এবং জুলাইয়ের যে আন্দোলনের যার হাত থেকে শুরু এবং যার হাত থেকে এক দফার ঘোষণা, সেই নাহিদ ইসলাম সহ জুলাইয়ের অন্য যারা সমন্বয়ক ছিলেন তাদের অন্যতম যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তারা জুলাই জাদুঘর এখন পর্যন্ত ঘুরে ঘুরে দেখছেন এবং সকাল 11টা থেকে সাধারণ দর্শনার্থী যারা রয়েছেন তারা চাইলে টিকিটের মাধ্যমে এখানে প্রবেশ করতে পারবেন। আমরা এখানকার জাদুঘর কর্তৃপক্ষ যারা রয়েছেন ওনাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন প্রতিদিন সকাল 11টা থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য জাদুঘরে প্রবেশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং বিশেষ করে যারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন বা যারা জুলাইয়ের আন্দোলনে যাদের বিশেষ ভূমিকা রয়েছে তারা চাইলে VIP প্রোটোকলে কিন্তু অনেকে এখানে এসে জাদুঘর প্রদর্শন করছেন এবং এই যে সাবেক যে গণভবন, এখানকে কিন্তু পুরো ভবনটাকে জাদুঘর হিসেবে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু জুলাইয়ের স্মৃতি বিজড়িত যে চিত্রগুলো রয়েছে তার আদলে এখানে বিভিন্ন ধরনের অবয়ব তৈরি করা হয়েছে, ছবিগুলো রাখা হয়েছে। অনেক ছাত্রেরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনা তার যে শয়নকক্ষ সেখানে অনেক ছাত্রী কিন্তু ব্যাগ আইডি কার্ড সহ তাদের যে খেলার ক্রিকেট বল স্টাফ এগুলো রাখা হয়েছে। তো এখন পর্যন্ত নাহিদ ইসলাম এবং তার সঙ্গীয় যে অনুসারী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত জাদুঘর প্রদর্শন করছেন, প্রদর্শন শেষে তারা এখানে ব্রিফ করবেন। আমরা তো পরবর্তীতে নাহিদ ইসলামের যে মতামত সেটা জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইরা, ধন্যবাদ আপনাকে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে শহীদ আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আসামি করা হয়নি অভিযুক্ত কোনো পুলিশ সদস্যকে। অন্যদিকে ২৪-এর ৫ আগস্ট মানিকগঞ্জে নৌ পুলিশের গুলিতে শহীদ রফিকুল ইসলামের বিচার হয়নি এখনও। গ্রেপ্তার হননি মূল আসামিও। এ নিয়ে চরম ক্ষুব্ধ শহীদ পরিবার ও এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। রক্তমাখা ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধের মুখে ঢাকার ধামরাইয়ে এভাবেই পিছপা হতে বাধ্য হয় তৎকালীন পুলিশ সদস্যরা। তবে এর আগে সাধারণ মানুষের উপর তাণ্ডব চালায় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী। ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এলাকায় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আফিকুল ইসলাম সাদ। এ মামলায় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম থাকলেও নেই কোনো পুলিশ কর্মকর্তার নাম। এতে পুরো বিচার প্রক্রিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন পরিবার ও জুলাই যোদ্ধারা। সাদ আমারে বলছিল, সাকিব নিচে হয়ে থাকো, নাহলে মাথায় গুলি লাগবো। এই কথাটা শোনার ২ মিনিট পর ওই সময় গোলাগুলি শুরু হয়েছে, পিছে ফিরে দেখি একজন পড়ে আছে। পাশে যখন গেছি তখন যাই দেখি সাদ। গুলিটা করেছে পুলিশই, কিন্তু পুলিশের এখানে কোনো দোষ নেই কেন? হত্যাকাণ্ডের সাথে জড়িত যে ওসি ছিল ওই সময় তার নামে কোনো মামলা হয় না। ইভেন যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে তাদেরকে পরবর্তীতে ওই মামলা থেকে নাম বাদ দেওয়া হয়। এদিকে পুলিশ বলছে তদন্তে প্রমাণিত হলে জড়িতদের নাম যুক্ত করা হবে। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় নৌ পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ রফিকুল ইসলাম। তার বাবার দাবি হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন নৌ পুলিশের ৫ সদস্য। তাদের মধ্যে শেখ এমদাদ হোসেনের গুলিতেই শহীদ হন রফিকুল। অথচ মামলার এজাহারে এমদাদকে করা হয় ৪৯ নম্বর আসামি। জীবিত অবস্থায় ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চায় রফিকুলের পরিবার। আমার সন্তান পুলিশে গুলিতে মারা গেছে, এখনো হে পুলিশে ধরলো না, এর বিচার করলো না। শেখ ইমদাদ হোসেন সেই গুলি করে, তার গুলিতে আমার ছেলে অনেক প্রাণ হারায়। এলাকাবাসী ও জুলাই যোদ্ধারা বলছেন প্রকৃত আসামি যেই হোক না কেন তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে সরকারকে। যে পুলিশ ওকে গুলি করছে তার বিচার চাই, সরকার যেন তার সুষ্ঠু বিচারটা করে। যে মূল আসামি তাকে দ্রুত ধরে গ্রেফতার করা হোক। শুধু আর্থিক অনুদান বা সম্মাননা দিয়ে নয়, শহীদ পরিবারগুলোর শান্তি মিলবে খুনিদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ব্রিজ ও কালভার্টের নামে সরকারি খাল দখল হচ্ছে চট্টগ্রামের বোয়ালখালীতে। খালের পানির প্রতিবন্ধকতা তৈরি করতে পাইলিং করে বসানো হচ্ছে অতিরিক্ত পিলার। খালের জায়গা দখল করে বানানো হচ্ছে যাত্রী ছাউনি। এতে কর্ণফুলী নদীর সাথে পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্ন হবার কথা বলছেন স্থানীয়রা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। চট্টগ্রামে কর্ণফুলী থেকে বয়ে আসা রাইখালী খালের এই খালটি এখন অস্তিত্ব সংকটে। আরাকান সড়কের রাইখালী ব্রিজ থেকে ফুলতল পর্যন্ত বয়ে যাওয়া এই শাখা খাল রুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। খালের গা ঘেঁষে তৈরি করা হয়েছে এন মোহাম্মদ নামে একটি প্লাস্টিক কারখানা। যাতায়াতের নামে খালের দুপাড়ের অংশ দখল করে নির্মাণ করা হচ্ছে ব্রিজ। খালের বুকে পাইলিং করে স্থাপন করা হয়েছে পিলার। এসব পিলারে খড়কুটো ও ময়লা আবর্জনা আটকে বিঘ্ন হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এই যে মনে করেন আপনার মোহাম্মদ ফ্যাক্টরি, এই যে দূষিত পানি যেগুলো যাচ্ছে, আর এগুলো যেখানে যাচ্ছে এগুলো তো মনে করেন আপনার কৃষির জন্য ক্ষতিকর হচ্ছে। ক্লিয়ার রাখা দরকার যাতে পানি আসা যাওয়া করে। এই এত বিশাল একটা জায়গা ধরে যে ফসল হচ্ছে না, এটা তো আমাদের এই লস। খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না হওয়ার শর্তে ব্রিজ নির্মাণের অনুমোদন দেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক। পরে তারাও কাজ বন্ধ রেখেছে। এখন সড়কের কাছ থেকে তারা যেভাবে এনওসি নিবে, আমরা আবার স্থানীয় প্রশাসন তাদেরকে একটা অনুমোদন যদি সড়ক দেয় সে ভিত্তিতে আমরা একটা অনুমোদন দিব, যাতে পানি চলাচলে মানে খালের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এসব খালের নাব্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।
নেত্রকোনা শহরের বড়বাজার কাপড়পট্টিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, শহরের বড়বাজার এলাকার একটি জুতার কারখানায় রাত 9টার দিকে আগুন লেগে যায়। মুহূর্তেই পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়লে অন্তত 15টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 3 সদস্য আহত হয়েছে। তাদেরকে জেলা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামের একটি কাঁচা সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়রা নিজ উদ্যোগে বালু ফেললেও বৃষ্টিতে ধুয়ে আবারও একই দশা হয়েছে সড়কের। সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। ফরিদপুরের ভাঙ্গা থেকে মোসলেউদ্দিন ইমরানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বর্ষা এলেই দুর্ভোগে নাকাল হয়ে ওঠে ফরিদপুরের ভাঙ্গার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামের জনজীবন। গ্রামের প্রায় 2 কিলোমিটারের কাঁচা সড়কটি পাকা হয়নি দীর্ঘ 50 বছরেও। ইটের সলিং না হয় সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী নিজ উদ্যোগে টাকা তুলে সড়কটিতে বালু ফেললেও গত কয়েকদিনের টানা বর্ষণে তা ধুয়ে আবারও যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানালেও কার্যকর উদ্যোগ নেয়নি প্রশাসন। এই রাস্তাঘাট অনেক এমপি আইছে, রিকশন আইছে, বাবুল আইছে যে আমরা রাস্তাঘাট করে দেবো, আজ পর্যন্ত রাস্তা পাইনি। আমরা আড়াচড়া খুবই কষ্ট। রাস্তা খারাপের জন্য আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। তারপরে একজন রোগী অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিতে পারি না। এই বাড়িতে ওই বাড়িতে দইরা মাটি 1000 5000 এরকম গরিব মানুষ আমরা সবার বাড়িতে উঠে উঠে তারপরে বাড়ি ফেলাই। আমি এখন চাই যে আমার পোলাপান আমার বাচ্চা কাচ্চা যারা আছে তারা একটু শান্তি দিয়ে যাবার আসতে পারে, এই জিনিসটা আমি একটু চোখে দেখে যাইতে চাই। চলতি অর্থ বছরেই উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 26-27 অর্থ বছরে আমাদের উন্নয়ন প্রকল্পের আওতায় এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করব এবং আমরা প্রত্যাশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই এই রাস্তাটি পাকাকরণের প্রাথমিক দৃশ্যমান পদক্ষেপ এলাকাবাসী দেখতে পারবেন। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি চান পূর্ব সদরদি গ্রামের হাজারো মানুষ। দ্রুত সড়কটিতে ইটের সলিং বা পিচ ঢালাই করে জনদুর্ভোগ নিরসনের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।